যে প্রাথমিক যে বিষয়গুলো, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা গতদিন আলোচনা করেছিলাম। তো আজকের ক্লাসে আমরা গতদিনের সেই বিষয়গুলো নিয়েই জাস্ট একটু রিভিউ দিব, কারণ গতদিন আমাদের ক্লাসের রেকর্ডিংটা রাখা পসিবল হয় নাই। কারণ গতদিন আমাদের ম্যাথটা শেষ হয়ে গেছিল জিমেলে। তো আজকের ক্লাসে আমরা চেষ্টা করব কিছু রিক্যাপ করার, দেন আমরা নতুন টপিক গুলো শুরু করব, ঠিক আছে? তো কথা না বাড়াই আমরা স্ক্রিনে চলে যাই। সবার ওখান থেকে কি স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ ভাই, দেখা যায়। আচ্ছা, কাইন্ডলি একজন বা দুজন আমার সাথে রেসপন্স করবেন যে ভয়েস শোনা যাচ্ছে কি যাচ্ছে না এই বিষয়টা। আরেকটা হচ্ছে সবাই মিউট করে রাখবেন। হ্যাঁ, এখন যেহেতু সবাই জয়েন করেছেন, সবাই মিউট করে রাখবেন, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, আমরা গতদিন লিডারশিপ এবং ম্যানেজমেন্ট এই দুইটার ওয়ার্ডের বেসিক সম্পর্কে জেনেছিলাম। যে এই দুইটা ওয়ার্ড মানে কি। আমরা জেনেছিলাম কি, যে লিডারশিপ মানে হচ্ছে যে ব্যক্তি নিজে কাজ করবে, হ্যাঁ, নিজে কাজ করে, হ্যাঁ, অন্যদেরকে কি করা, উদ্বুদ্ধ করা। অন্যদেরকে এক্সাম্পলার হিসেবে নিজেকে সেট করা, অন্যদের সামনে নিজেকে এক্সাম্পলার হিসেবে সেট করা। হ্যাঁ, এবং নিজে নিজেও কাজ করা এবং অন্যদেরকেও গাইড করা, এটাই হচ্ছে একজন লিডারের বৈশিষ্ট্য। আর ম্যানেজারের বৈশিষ্ট্য কি বলেছিলাম, যে ম্যানেজার সেই ব্যক্তি যিনি শুধুমাত্র অর্ডার দিবে, মানে হচ্ছে শুধুমাত্র ডিরেকশন দিবেন, বাট নিজে কখনো কি করবে না, নিজে কাজ করবে না। এটাই হচ্ছে মূলত লিডারশিপ এবং ম্যানেজমেন্টের এই দুইটা জিনিসের একটু পার্থক্য, লিডার এবং ম্যানেজারের দুইটা পার্থক্য। আচ্ছা, এখন আসি, আমাদের লিডারশিপের কিছু স্টাইল আছে, কয়েকটা ধাপ আছে, কয়েকটা সেক্টর আছে, যে কোন লিডারশিপটা কেমন। হ্যাঁ, গতদিন আমি বলেছিলাম যে এই পাঁচটা জিনিস মাথায় রাখতে হবে: অটোক্রেটিক, ডেমোক্রেটিক, ট্রান্সফরমেশনাল, ট্রানজেকশনাল অ্যান্ড লেজিসলেয়ার। তো এই পাঁচটার আমি গতদিন বলেছিলাম যে কোন কোন দেশে অটোক্রেটিক শাসন ব্যবস্থা আছে, কোন কোন দেশে ডেমোক্রেটিক শাসন ব্যবস্থা আছে, কোন কোন দেশে ট্রান্সফরমেশনাল, ট্রানজেকশনাল, লেজিসলেয়ার, এটা কোন কোন দেশে আছে। জাস্ট আপনারা সার্চ করে করে একটা লিস্ট করে ফেলবেন, বেসিক যে জিনিসগুলা। যেমন অটোক্রেটিক বলেছিলাম কোন কোন দেশ, অটোক্রেটিক বলেছিলাম কোরিয়া, নর্থ কোরিয়া না? এরপরে আর কি কি, সৌদি আরব। আর কি কি বলেছিলাম, চীন। তো এরকম ডেমোক্রেটিক কোন কোন কান্ট্রি, আমেরিকা, বাংলাদেশ, হ্যাঁ, ভারত। তো এরা হচ্ছে ডেমোক্রেটিক। এরকম প্রত্যেকটা জিনিসের আপনারা একটু লিস্ট করে ফেলবেন যে বেসিক কোনগুলা। তো এখান থেকে কিন্তু একটা কোশ্চেন প্রতিবারই আমরা দেখি। আচ্ছা, এরপরে আসি, এরপরে ফ্যাক্টরস বলেছিলাম যে কোন কোন বিষয় আসলে আমাদের লিডারশিপ এবং ম্যানেজমেন্ট এই দুইটা বিষয়ের উপর প্রভাব বিস্তার করে। হ্যাঁ, তো কমিউনিকেশন একটা বিষয়, যে কমিউনিকেশন গ্যাপ হলে সেটা লিডারশিপের উপর প্রভাব বিস্তার করে, ম্যানেজমেন্টের উপর প্রভাব বিস্তার করে। হ্যাঁ, এটা আমি উদাহরণ দিয়ে বলেছিলাম যে কোন একটা নার্স, নার্সকে ডক্টর কোন একটা মেডিসিন দিতে বললো, তাহলে সে নার্স কি করলো, ডক্টরের কথা অনুযায়ী সে কমিউনিকেশনটা ঠিকভাবে না হওয়ার কারণে সে কথাটা সে পালন করতে পারলো না, সে ওই এক মেডিসিনের জায়গায় অন্য মেডিসিন দিয়ে দিল। হ্যাঁ, তো সেটা হচ্ছে কি হবে, এটা পেশেন্টের বড় ধরনের ক্ষতির কারণ হবে। তো এটা একজন লিডারের অবশ্যই কাজ না। তো লিডারের কাজ কি, মিস কমিউনিকেশন না করা, কমিউনিকেশন ভালো রাখা। তো এই যে ফ্যাক্টর গুলো, কমিউনিকেশন, হ্যাঁ, দেন হচ্ছে অর্গানাইজেশনাল কালচার, তারপর টিম ডাইনামিক্স, প্রত্যেকটা জিনিস হচ্ছে লিডারশিপ এবং ম্যানেজমেন্টকে প্রভাব বিস্তার করে, লিডারশিপ এবং ম্যানেজমেন্টের উপর। এবং গতকাল আমরা এটা ডিটেলস বলেছিলাম প্রত্যেকটা জিনিসের, এবং বলেছিলাম যে এখান থেকে কোশ্চেন হতে পারে কি, যে নিচের কোনটি লিডারশিপ এবং ম্যানেজমেন্টকে প্রভাবিত করে বা লিডারশিপ এবং ম্যানেজমেন্টের উপর প্রভাব বিস্তার করে। তো বেসিক্যালি যে কয়টা জিনিস এখান থেকে দিতে পারে পরীক্ষায়, সেটা হচ্ছে কি, কমিউনিকেশন। দুই নাম্বার হচ্ছে, দুই নাম্বার কি বলেছিলাম, ওয়ার্কিং এনভায়রনমেন্ট। আরেকটা কি বলেছিলাম, কমিউনিকেশন, ওয়ার্কিং ডিসিশন মেকিং এর টেকনোলজি। এনভায়রনমেন্ট, আর একটা হচ্ছে ডিসিশন মেকিং। হ্যাঁ, ডিসিশন মেকিং। আর টেকনোলজিটাও আসতে পারে, ওটাও দেখো। তো এই তিনটা জিনিস তোমাদের অপশনে থাকতে পারে, এই তিনটা বা চারটা জিনিসের একটা অপশনে থাকতে পারে, তো ওইটা তোমাদের টিক দিতে হবে। আর যদি মাল্টিপল চয়েসে আসে, তো এই কয়টার মধ্যেই ম্যাক্সিমাম মানে আসার সম্ভাবনা আছে। হ্যাঁ,
আচ্ছা, এরপরে কি আছে টাইম ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে আমরা জেনেছিলাম টাইম ম্যানেজমেন্টের বেসিক যে স্টেপ গুলা, হ্যাঁ, গোল সেট করা, দেন হচ্ছে টাস্ক গুলা সাজানো, শিডিউল তৈরি করা, কোনটা কোন সময় করব। তো টাইম ম্যানেজমেন্ট থেকেও বেসিক স্টেপ গুলো অনেক সময় দিয়ে দেয় এবং বেনিফিটটা দিয়ে দেয়। তো এই বেনিফিট কি কি, টাইম ম্যানেজমেন্ট করলে আমাদের কি কি লাভ হবে? তো আমাদের প্রোডাক্টিভিটি বা টাইম ম্যানেজমেন্ট করলে আমরা অল্প সময়ে বেশি পরিমাণে কাজ করতে পারবো, আমাদের প্রেশার কমবে, স্ট্রেস কমবে, আমাদের ফোকাস আমরা দিতে পারবো বেশি করে, হ্যাঁ, আমাদের ডিসিশন মেকিংটা সুন্দর হবে। তো এই যে কয়েকটা বিষয় বেনিফিটের মধ্যে যাবে এবং এই কয়েকটা বিষয় আমাদের মনে রাখলে চলবে। আচ্ছা, এরপরে কি আছে ব্যারিয়ার। ব্যারিয়ার কি কি, যে টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে ব্যারিয়ারটা হচ্ছে প্ল্যান ঠিকভাবে না করা, পুয়ার প্ল্যানিং, আর একটা হচ্ছে কি ওভার কমিটমেন্ট। এই দুইটা জিনিস কিন্তু ইম্পর্টেন্ট, ওভার কমিটমেন্ট আর একটা হচ্ছে পুয়ার প্ল্যানিং। বাকিগুলো কি প্রোক্রেস্টিনেশন, মানে হচ্ছে যে আমি একটা কাজ করছি বাট অনেক দেরি করে করছি। তো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে যে কি কি ব্যারিয়ার আমাদের ছিল। আচ্ছা, প্রিন্সিপাল প্রিন্সিপাল প্রিন্সিপালটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, টাইম ম্যানেজমেন্টের মধ্যে তাহলে ইম্পর্টেন্ট কি কি বলছি? টাইম ম্যানেজমেন্টের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে প্রথমটা, হ্যাঁ, গোল গুলা। হ্যাঁ, গোলের থেকেও ইম্পর্টেন্ট বেনিফিট। হ্যাঁ, বেনিফিট হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, গোল অতটা ইম্পর্টেন্ট না। গোল মোটামুটি করে রাখতে পারো তাও। প্রিন্সিপাল প্রিন্সিপালটা বেশি ইম্পর্টেন্ট, প্রিন্সিপাল আর একটা হচ্ছে বেনিফিট। এই দুইটা জিনিস টাইম ম্যানেজমেন্ট থেকে মাস্ট মাস্ট মনে রাখতে হবে। ঠিক আছে, বেনিফিট এবং হচ্ছে কি প্রিন্সিপাল। প্রিন্সিপাল কি কি টাইম ম্যানেজমেন্টের, প্রিওরিটাইজেশন, ডেলিগেশন, টাইম ব্লকিং, সেটিং ডেডলাইন এন্ড হচ্ছে অ্যাভয়েড মাল্টি টাস্কিং। এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমি গতদিন বুঝিয়ে দিয়েছিলাম একদম পার্ট টু পার্ট। প্রিওরিটাইজেশন কি, ডেলিগেশন কি, টাইম ব্লকিং কি, সেটিং ডেডলাইন কি, অ্যাভয়েড মাল্টিটাস্কিং কি, প্রত্যেকটা জিনিস। তো আমরা এরকম প্রত্যেকটা ক্লাস করব মনোযোগ সহকারে, তাহলে এই জিনিসগুলো আমাদের কাছে ইজি হবে। তো এই কয়েকটা জিনিস কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা, এরপর আসি কনফ্লিক্ট পড়েছিলাম গতদিন। কনফ্লিক্টের মধ্যে কি ছিল? ইন্টারপার্সোনাল। কনফ্লিক্টের টাইপস এর মধ্যে হচ্ছে ইন্টারপার্সোনাল, ইন্ট্রাপার্সোনাল, ইন্টারগ্রুপ, অর্গানাইজেশনাল, রোল। হ্যাঁ, তাহলে এই টাইপটা একটু মনে রাখতে হবে, কনফ্লিক্টের টাইপটা মনে রাখতে হবে। তো ইন্টারপার্সোনাল মানে হচ্ছে দুইজন ব্যক্তির মধ্যে। ইন্ট্রাপার্সোনাল মানে হচ্ছে ইন্টারপার্সোনাল মানে হচ্ছে নিজের সাথেই নিজে। হ্যাঁ, নিজের সাথে নিজে একটা মনস্তাত্ত্বিক যুদ্ধ যেটাকে বলে। তারপরে ইন্টার গ্রুপ মানে হচ্ছে গ্রুপের মধ্যে ঝগড়া তৈরি করা, কনফ্লিক্ট মানে হচ্ছে ঝগড়া। আচ্ছা, অর্গানাইজেশনাল, অর্গানাইজেশন মানে হচ্ছে কি একটা অর্গানাইজেশনের মধ্যে, হ্যাঁ, ঝগড়া তৈরি করা। ঠিক আছে, তো এটা হইতে পারে একটা নির্দিষ্ট অর্গানাইজেশনের মধ্যে অথবা একটা অর্গানাইজেশনের সাথে আরেকটা অর্গানাইজেশনের, এই দুই রকমই হইতে পারে। আর এটা হচ্ছে রোল। হ্যাঁ, রোল বলতে কি বোঝাচ্ছে, যে রিজাল্টিং ফ্রম রোল অ্যাম্বিগিটি অর কনফ্লিক্ট, মানে হচ্ছে আমাদের দৈনন্দিন যে কাজ, হ্যাঁ, সে কাজের মাধ্যমে যদি আমাদের ঝগড়া হয় অন্য কারোর সাথে, বা কনফ্লিক্ট তৈরি হয়, সেটা হচ্ছে রোল টাইপের মধ্যে যাবে। আচ্ছা, সোর্স। সোর্সটা আমরা পড়েছিলাম কি কি, তাহলে আমাদের কনফ্লিক্টের মধ্যে কি পড়তে হবে, টাইপসটা কিন্তু ভালো করে পড়তে হবে। আচ্ছা, এরপরে কি আছে সোর্স, মানে কোন জায়গা থেকে আসলে ঝগড়াটা শুরু হয়। তো এটা তেমন ইম্পর্টেন্ট না, তারপর আমি গতকাল বুঝিয়েছিলাম। ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট হচ্ছে কি, যে আমি কনফ্লিক্টটা কিভাবে দূর করবো, বা কনফ্লিক্ট যদি হয়ে যায়, একবার তৈরি হয়ে যায়, বা ঝগড়া যদি শুরু হয়ে যায়, সেটাকে আমরা কিভাবে ওভারকাম করবো। তো এটাই হচ্ছে কনফ্লিক্ট ম্যানেজমেন্ট বা ম্যানেজমেন্টের প্রিন্সিপাল। এটা হচ্ছে কি, প্রথমে অ্যাভয়েডেন্স, অ্যাকোমোডেশন, কম্পিটিশন, কোলাবোরেশন এন্ড কম্প্রোমাইজ, এগুলো জিনিস গতকাল বোঝানো হয়েছে। হ্যাঁ, তো এই স্টাডি পাঁচটা সবাই একটু মাথায় রাখতে হবে। ম্যানেজমেন্টের স্টাডিজ গুলা কি কি, ম্যানেজমেন্ট গুলা কি কি। আচ্ছা, ইফেক্ট অফ কনফ্লিক্ট। কনফ্লিক্ট কি প্রভাব বিস্তার করে পেশেন্ট কেয়ারের ক্ষেত্রে বা হসপিটালে, কি প্রভাব বিস্তার করে, এই ধরনের প্রশ্ন যদি আসে, সেক্ষেত্রে এখানে কয়েকটা অপশন দেওয়া আছে: পজিটিভ, নেগেটিভ, কনস্ট্রাকটিভ, ডিস্ট্রাকটিভ, নিউট্রাল। তো পজিটিভ বলতে কি বোঝাচ্ছে, যে পজিটিভ বলতে একটা ভালো সলিউশন আসবে, কনফ্লিক্টের মাধ্যমে একটা ভালো সলিউশন আসবে। যেমন গতকাল কিন্তু ক্লাসে উদাহরণের মাধ্যমে বোঝানো হয়েছিল, যেমন কি, যে ইন্টারদের সাথে নার্সদের কনফ্লিক্ট হচ্ছে, যে আমাদের মেডিসিন কম, মেডিসিনের স্টোরেজ কম, বা আমাদের এই জিনিসগুলো নষ্ট। তো এটা নিয়ে নার্স এবং হচ্ছে তোমার ইন্টারদের সাথে একটু বাকবিতন্ডা হচ্ছে। তো দ্যাট ইজ কল্ড কনফ্লিক্ট অলসো, বাট দ্যাট উইল বি দ্য পজিটিভ when the supervisor or when the in charge provide those kinds of things. That means যদি ঝগড়ার পরে
সেই জিনিসগুলো সে দেয় রিকভার করার জন্য, এই জিনিসগুলো ভালো কেয়ার দেওয়ার জন্য, তাহলে সমস্যা নেই, সেটা পজিটিভ। বাট ঝগড়ার পরে একটা মারামারি পর্যায়ে গেল, হ্যাঁ, একজনের নাকশা ফাটাই দিল, আবার মনে করো কিছু জিনিসপত্র নষ্ট হইলো ঝগড়ার কারণে, বা পেশেন্টকে কেয়ার ভালো হলো না, এটা আবার নেগেটিভ দিকে যাবে। ঠিক আছে, এগুলো হচ্ছে কনফ্লিক্টের ইফেক্ট, কনফ্লিক্টের মাধ্যমে এই জিনিসগুলো হতে পারে। কনস্ট্রাকটিভ মানে হচ্ছে ইনহ্যান্স প্রবলেম সলভিং এন্ড ইনোভেশন। অনেক সময় কনফ্লিক্টের মাধ্যমে প্রবলেম সলভিং স্কিলও বৃদ্ধি পাচ্ছে, তো এটাও ধরতে গেলে পজিটিভের মধ্যে যাবে, বাট এটা কনস্ট্রাকটিভ। আচ্ছা, যাই হোক, এই জিনিসগুলো গতকাল সুন্দরভাবে বোঝানো হয়েছে। এরপর আসি বাজেট। তো বাজেট গতকাল আমরা শুরু করেছিলাম। হ্যাঁ, বাজেট বলতে কি বোঝায়? বাজেট বলতে হচ্ছে আমাদের হসপিটাল ম্যানেজমেন্টের আমরা একটা অ্যামাউন্ট ফিক্স করি যে আমার এই মাসে তাহলে কত অ্যামাউন্ট যদি আমরা ইনভেস্ট করি তাহলে কত অ্যামাউন্ট আমরা পাবো। যেমন হসপিটাল প্রতিষ্ঠান ইনভেস্ট করতেছে কাদের উপর? ডক্টরদের প্রতি, নার্সদের প্রতি, পিটিএ বা ওয়ার্ড বয়দের প্রতি। এরপর হচ্ছে হাউসকিপিং বা যারা আয়ার কাজ করে তাদের প্রতি। এছাড়া হচ্ছে আইটি ডিপার্টমেন্ট, এইচআর ডিপার্টমেন্ট, প্রত্যেকটা জায়গায় তাদের একটা বাজেট থাকে যে আমি কোন জায়গায় কত খরচ করব। তো এই যে বাজেট, এই বাজেটটা হচ্ছে কি একটা হসপিটাল পরিচালনার জন্য এই বাজেটটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাজেট কেন দরকার? বাজেট দরকার কেন? টু অ্যালোকেট রিসোর্সেস। আমাদের বাজেট দরকার কেন? যে আমি কতগুলো নার্স আমি খাটাইতে পারবো। হ্যাঁ, আমি বাজেট অনুযায়ী সেটা দেখবো যে আমার 50টা নার্স হলে আমার এই বাজেটের মধ্যে যাচ্ছে, তাহলে আমি 50টা নার্স নিবো। আদারওয়াইজ আমি যদি 100টা নার্স নেই, তাহলে মাস শেষে আমি কি করব? বাজেট যখন ফেল করবে তখন আমি বাকি 50 জন নার্সের বেতন দিতে পারবো না। ঠিক আছে, তো এটা হচ্ছে বাজেটের পারপাস বা কেন আমরা বাজেট করি। কম্পোনেন্ট, বাজেটে কি কম্পোনেন্ট, কি কি জিনিস আছে বাজেটের মধ্যে? ইনকাম, তারপরে এক্সপেন্সেস, ফরকাস্ট এন্ড ফাইন্যান্সিয়াল গোল। হ্যাঁ, এবার হচ্ছে টাইপস, কি কি টাইপস। তো এখানে বাজেটের থেকে আমাদের মোটামুটি টাইপসটা পড়তে হবে, আর বাদ বাকি জিনিস বুঝলেই হবে। টাইপটা কি? অপারেশনাল, ক্যাপিটাল এন্ড ক্যাশ বাজেট, এই তিনটা আমি বুঝে দিয়েছিলাম। ঠিক আছে, তাহলে এই তিনটা মনে রাখতে হবে যে বাজেটের টাইপসটা কি। আচ্ছা, এরপরে আসি অডিট। আমরা অডিট পর্যন্ত গতকাল পড়েছিলাম, ঠিক কিনা? অডিট পর্যন্ত আমরা গতকাল পড়েছিলাম। তো অডিটে কি আসি? অডিটে যদি আমরা আসি তাহলে দেখি অ্যান ইন্ডিপেন্ডেন্ট এক্সামিনেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এন্ড রেকর্ড। মানে হচ্ছে অডিট যে অফিসার, সাধারণত যারা অডিট অফিসার সম্পর্কে জানে, তারা প্রতিষ্ঠানে স্বাধীন থাকে। যেমন স্কয়ার হসপিটালের যিনি অডিটের দায়িত্বে আছেন, স্কয়ারের যে কর্মকর্তা, সে কিন্তু হসপিটালের কেউ না, তার দায়িত্ব হসপিটালের কেউ না, সে কিন্তু আসে কোথায়? স্কয়ার কোম্পানি থেকে আসে। কোম্পানি থেকে এসে তারা কি করে? পুরো হসপিটালের কোথায় কি খরচ হচ্ছে রেগুলার, হ্যাঁ, আমাদের স্টোর কোথায় কত টাকার স্টোর আছে, হ্যাঁ, এবং কত খরচ হচ্ছে, এবং আমাদের বাজেট অনুযায়ী সেটা সেই বাজেটের সাথে সেটা সাংঘর্ষিক নাকি বাজেটের সাথে সেটা যায়, এই জিনিসটা ম্যাচ করার কাজই হচ্ছে একজন অডিট অফিসারের কাজ। এবং এই জিনিসটা ম্যাচিং করার পদ্ধতিটাই বলা হচ্ছে কি? অডিট করা। তাহলে অডিট করা কি? আমার যতটুকু সোর্স আছে, যত আমার ক্ষমতা আছে, যত টাকা পয়সা আছে, সেই অনুযায়ী আমি যেই রিসোর্সটা ইউজ করতেছি পেশেন্টের কেয়ারের ক্ষেত্রে, সেই রিসোর্সের সাথে আমার এই বাজেটটা সামঞ্জস্যপূর্ণ কিনা, এবং বাজেটের থেকে বেশি খরচ করতেছে কিনা বা কম খরচ করে সেটা কারো পকেটে ঢুকতেছে কিনা, এই টোটাল জিনিসটা অ্যাসেস করার দায়িত্ব কার? অডিট অফিসারের, বা যে বাজেট অডিট করে সেই ব্যক্তি। ঠিক আছে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি বাজেটের কিছু পারপাস আছে, পারপাসটা আমি বললাম এতক্ষণ। এরপর আছে কি টাইপস। তাহলে বাজেট হচ্ছে 3 রকমের। হ্যাঁ, 3 রকমের কি কি? একটা হচ্ছে ইন্টারনাল অডিট, একটা হচ্ছে এক্সটার্নাল অডিট, একটা হচ্ছে ফরেনসিক অডিট। তাহলে ইন্টারনাল অডিটটা কি? ইন্টারনাল অডিট হচ্ছে কোন একটা হসপিটাল, যদি হসপিটাল বেস চিন্তা করি, তাহলে হসপিটালের মধ্যকার, ঠিক আছে, হসপিটালের মধ্যকার যেই বাজেট এবং যেই খরচগুলো আছে, সেটার মধ্যে সামঞ্জস্যতা অ্যাসেস করার নামই হচ্ছে ইন্টারনাল অডিট। এক্সটার্নাল অডিট কোনটা? এক্সটার্নাল অডিট হচ্ছে অনেক সময় হসপিটালের বাইরে থেকে আমরা অনেক রিসোর্স নেই, হ্যাঁ, প্রয়োজনে। তো বাইরের রিসোর্সের সাথে আমাদের হসপিটালের রিসোর্সের যেই একটা সম্পর্ক, সেটার মধ্যে যেই টাকা পয়সার লেনদেনের বিষয়, সেটা অ্যাসেস করার নামই হচ্ছে এক্সটার্নাল অডিট। আরেকটা হচ্ছে ফরেনসিক অডিট। সেটা হচ্ছে কি? ফরেনসিক অডিটটা কি? ফরেনসিক অডিট হচ্ছে এক কথায় কি বলে এটাকে,
যে কতগুলো পেশেন্ট, হ্যাঁ কতগুলো পেশেন্ট মারা যাচ্ছে, হ্যাঁ তাদের মারা যাওয়ার কারণ কি, তারপর হচ্ছে কেন মারা যাচ্ছে, কতগুলো পেশেন্ট চলে যাচ্ছে, তাদের চলে যাওয়ার কারণ কি, আমাদের অক্ষমতাটা কোথায়, এই যে জিনিসগুলো মানে হচ্ছে ব্যক্তির সাথে কানেক্টেড যেগুলা সেগুলোকে বলা হচ্ছে কি ফরেনসিক অডিট। মানে হচ্ছে ব্যক্তির সাথে কানেক্টেড। প্রথমটা কি ছিল? প্রথমটা টাকা পয়সা জিনিসপত্র এগুলার। দ্বিতীয়টা কি? দ্বিতীয়টা টাকা পয়সা জিনিসপত্র, ম্যান পাওয়ার এগুলার। তৃতীয়টা কি? ফরেনসিক অডিট মানে হচ্ছে এখানে শুধু ম্যান পাওয়ার বা হচ্ছে মানুষের বিষয়ে যে অডিট সেটা হচ্ছে ফরেনসিক অডিট। আচ্ছা, এবার আসি কি প্রসেস। তাহলে অডিটের প্রসেসটাকে আমরা কিভাবে প্রসেস করি, অডিটটা প্রসেস করি কিভাবে? তো এখানে ইম্পর্টেন্ট অডিট থেকে শুধু টাইপস আর প্রসেস, এই দুইটা জিনিস ইম্পর্টেন্ট, আর কিছু লাগবে না। ঠিক আছে? তাহলে প্রসেস কি কি? প্রসেস হচ্ছে প্রথম প্ল্যানিং করা, যে আমি অডিটটা কিভাবে করব। এরপর হচ্ছে কন্ডাক্টিং মানে পরিচালনা করা। এরপর হচ্ছে রিপোর্টিং মানে পরিচালনা যে করলাম, আমি একটা অডিট করলাম, সেই অডিটের একটা ডকুমেন্ট আমি কোম্পানিকে জমা দিব, সেটা হচ্ছে রিপোর্টিং। এটা হচ্ছে কি ফলো আপ। ফলো আপ মানে কি? যে আমি যে অডিটটা করেছি, হ্যাঁ সেই অডিটটা আসলে সত্যিকার অর্থে রিয়াল কিনা, এটা আবার আমার উপরে অডিট অফিসারের যে সিনিয়র, সে আবার এটা দেখবে। হ্যাঁ, তো এটাই হচ্ছে প্রসেস। তাহলে প্রসেসের প্রথমটা কি প্ল্যানিং, যে আমি কবে অডিট করব, হ্যাঁ কোন ডেটে অডিট করব, কোন ডেটে আমি আইসিইউতে অডিট করব, কোন ডেটে আমি ওটিতে অডিট করব, কোন ডেটে আমি ওয়ার্ড গুলোতে অডিট করব। এটা হচ্ছে একটা প্ল্যান। আমি একটার পর একটা অডিট করবো, একদিনে তো সম্ভব না সবকিছু, তাই না? এটা হচ্ছে একটা প্ল্যান ওয়াইজ হয়। কন্ডাক্টিং মানে পরিচালনা করা, অডিটটা করাকেই বলা হচ্ছে। ঠিক আছে, বাদ বাকি গুলো তো বললাম। আচ্ছা, এরপরে আসি ইনভেন্টরি। ইনভেন্টরি মানে কি? ইনভেন্টরি মানে হচ্ছে যে হসপিটাল কর্তৃপক্ষ কোন একটা ওয়ার্ড বা কোন একটা ডিপার্টমেন্ট পরিচালনার জন্য কিছু রিসোর্সেস দেয়। সেটা হতে পারে মেডিসিন, সেটা হতে পারে ইনস্ট্রুমেন্ট। তো এই যে রিসোর্সেস গুলো হসপিটাল ম্যানেজমেন্ট দিচ্ছে, তো এই দেওয়াটা, এবং আমি যে প্রতিনিয়ত পেশেন্টের নামে বিভিন্ন কিছু ইনডেন দিচ্ছি বা পেশেন্টের নামে বিভিন্ন কিছু কিনতেছি, কিনে পেশেন্টকে দিচ্ছি। তো আমি অনেক সময় দেখা যায় ইমার্জেন্সি ক্ষেত্রে আমাদের স্টোর থেকে কোনো মেডিসিন নিয়ে আমি পেশেন্টকে দিচ্ছি, আর পেশেন্টের নামে সেটা আসলে তখন আমি সেটা আবার রিপ্লেস করতেছি। তো এই যে একটা সামঞ্জস্যতা, এটাকেই বলা হচ্ছে ইনভেন্টরি। যে এটা সামঞ্জস্যটা কতটুকু আছে, হ্যাঁ আমাদের স্টোরে বেশি হয়ে যাচ্ছে নাকি স্টোরে কম আছে। তো এই যে সামঞ্জস্যতাটা অ্যাসেস করা বা খোঁজ করা, এটাই হচ্ছে ইনভেন্টরি। ঠিক আছে? যে আমার হসপিটালে আমি অ্যালবুটিন রেখেছিলাম দুইটা, আমাদের স্টোরে অ্যালবুটিন আছে দুইটা। এখন আমি 1 মাস পরে অডিট করলাম, আমি ইনভেন্টরিতে গিয়ে দেখলাম যে আমার অ্যালবুটিন আছে একটা। তার মানে একটা অ্যালবুটিনের দাম 20%-এর দাম মনে করো 8,000 টাকা, 25%-এর দাম মনে করো 12,000 প্লাস, 12,000 টাকা প্লাস। তো তখন আমাকে ধরবে যে তাহলে তোমাদের এই যে এক্সট্রা একটা অ্যালবুটিন কোথায় গেল তোমাদের স্টোর থেকে, তাই না? এটাই হচ্ছে ইনভেন্টরি। আচ্ছা, ইনভেন্টরি থেকে তেমন কিছু আমি আসলে দেখি নাই এই পর্যন্ত। হ্যাঁ, তারপরেও তোমরা একটু ম্যানেজমেন্টটা দেখে নিও, যে কিভাবে ম্যানেজমেন্ট করে, ইনভেন্টরি কিভাবে করে। ইনভলভস ট্র্যাকিং, অর্ডারিং এন্ড অডিটিং স্টক লেভেল। মানে আমাদের স্টকে কতগুলো আছে, আমরা অর্ডার কতগুলো দিচ্ছি, এবং ইনভলভস ট্র্যাকিং মানে কতগুলো রেগুলার ইউজ হচ্ছে। ঠিক আছে? তো এইগুলো হচ্ছে অডিট। এরপরে কি হচ্ছে প্ল্যান চেঞ্জ। প্ল্যান চেঞ্জ বলতে কি বোঝাচ্ছে? প্ল্যান চেঞ্জ বলতে বোঝাচ্ছে যে intentional and systemic modifications to improve processes, structure or strategies. হ্যাঁ, প্ল্যান চেঞ্জেস মানে হচ্ছে আমি একটা প্রসেসে পেশেন্টকে কেয়ার দিচ্ছি, হ্যাঁ কোন একটা ডায়াগনোসিসের উপর ডিপেন্ড করে। কোন একটা ডায়াগনোসিস বলতে কি বোঝায়? মনে করো কোন একটা পেশেন্টের হ্যাঁ ডায়াবেটিক আছে, সিকেডি আছে, হ্যাঁ এবং হচ্ছে হাইপার টেনশন আছে, ডায়াবেটিক সিকেডি হাইপার টেনশন। হ্যাঁ, এরপর মনে করো যে তার হচ্ছে ক্রনিক কিডনি ডিজিজ, সিকেডি মানে কিডনি ডিজিজ, তারপর স্পেশালি কিডনি, ক্রনিক কিডনি ডিজিজ। এখন ওই পেশেন্টের আরেকটা সমস্যা হচ্ছে কিডনি ডিজিজটা এবং ডায়াবেটিসটা এবং হচ্ছে হাইপার টেনশনটা, এই তিনটাই আছে। এখন কথা হচ্ছে যে আমরা প্রথমত ওই পেশেন্টকে কেয়ার দিচ্ছিলাম মনে করো হাইপার টেনশনের এবং ডায়াবেটিসের, কিন্তু কিছুদিন যাওয়ার পর দেখা যাচ্ছে, পেশেন্টকে কেয়ার দেওয়ার পরে দেখা যাচ্ছে যে না, পেশেন্টের ইউরিন আউটপুট ঠিকভাবে হচ্ছে না। হ্যাঁ, দ্যাট মিনস ইনপুট আউটপুটে ইমব্যালেন্স আছে। পেশেন্টের হচ্ছে তাহলে কিডনি প্রবলেম আছে। হ্যাঁ, আমাদের ক্রিয়েটিনিন বেশি হয়ে যাচ্ছে। আমাদের টেস্ট গুলাতে, ল্যাব টেস্ট গুলাতে আমরা যে দেখলাম ক্রিয়েটিনিন বেশি হচ্ছে, তাহলে কি হবে? তখন আমাদের ডায়াগনোসিসটা একটু চেঞ্জ হয়ে যাবে, যে ক্রনিক কিডনি ডিজিজ। ঠিক আছে? তো দীর্ঘদিন থেকে তাহলে সে কিডনি ডিজিজে ভুগতেছে। এখন যদি দেখা যায় যে ক্রিয়েটিনিন আরো বেড়ে গেছে, এখন ডায়ালাইসিস লাগবে, তাহলে আমরা ওইভাবে আবার প্ল্যানটা চেঞ্জ করে দিই।
তাহলে কি করি, যে ডায়ালাইসিস দেওয়া লাগবে, যেন আমরা ডায়ালাইসিস ডিপার্টমেন্টে অনেক সময় শিফট করি। তো এটা হচ্ছে প্ল্যান চেঞ্জ, মানে আমি একটা প্ল্যান অনুযায়ী পেশেন্টকে কেয়ার দিচ্ছি, কিন্তু পরবর্তীতে আমরা ডায়াগনোসিস করে বা বিভিন্ন ভ্যালু, ল্যাব ভ্যালু গুলো দেখে দেখলাম যে না, পেশেন্টের অন্য দিকেও প্রবলেম আছে, অন্য কোনো নিড আছে, তাহলে আমরা সেই ডিপার্টমেন্টে অনুযায়ী আমরা প্ল্যানটা করলাম, তো সেটাই হচ্ছে প্ল্যান চেঞ্জ। তো এখানে প্রসেসটা একটু মনে রাখবো, প্ল্যান চেঞ্জের প্রসেস হচ্ছে প্রথমে অ্যাসেসমেন্ট, এরপর প্ল্যানিং, তারপর হচ্ছে ইমপ্লিমেন্টেশন এন্ড ইভালুয়েশন। অ্যাসেসমেন্ট মানে হচ্ছে এগুলো অ্যাসেস করা বা বোঝা। মহসিনা খাতুন, কাইন্ডলি আপনি মিউট করে রাখেন, মহসিনা খাতুন, সবার ডিস্টার্ব হয়। আচ্ছা, অ্যাসেসমেন্ট, অ্যাসেসমেন্ট হচ্ছে যে কোনো জিনিস অ্যাসেস করা। অ্যাসেস করা মানে দেখা যে আসলে টেম্পারেচার কত, হ্যাঁ, ভাইটাস দেখা এক কথায়, ভাইটাস দেখা বা রোগীর হিস্ট্রি নেয়া, এটাই হচ্ছে অ্যাসেস। এটা কি সমস্যা আছে, এটা হচ্ছে অ্যাসেস করা। প্ল্যান মানে হচ্ছে কি, আমি কিভাবে কেয়ার দিব, পেশেন্টকে কিভাবে সেবা দিব, সেটার একটা নির্দিষ্ট প্ল্যান অনুযায়ী আমরা আগাবো, সেটা হচ্ছে প্ল্যানিং। ইমপ্লিমেন্টেশনটা কি, ইমপ্লিমেন্টেশনটা হচ্ছে যে আমি প্ল্যান একটা করলাম, প্ল্যান করার পরে, হ্যাঁ, আমি সেই প্ল্যান অনুযায়ী তাকে সেবা দিচ্ছি কিনা, হ্যাঁ, সেটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন। সেই প্ল্যান অনুযায়ী সেবা দেওয়াটাই হচ্ছে ইমপ্লিমেন্টেশন। তো আমি কিছুদিন ধরে সেবা দিলাম, সেবা দেওয়ার পরে পেশেন্টের আউটকাম কেমন আসতেছে, কতটুকু ইমপ্রুভ করেছে, সেটাই হচ্ছে ইভালুয়েশন। তাহলে অ্যাসেসমেন্ট, প্ল্যানিং, ইমপ্লিমেন্টেশন এন্ড ইভালুয়েশন, এই কটা হচ্ছে প্ল্যান চেঞ্জের প্রসেস। ঠিক আছে? আচ্ছা, এখান থেকে আর তেমন কিছু করার নাই। অর্গানাইজেশন, অর্গানাইজেশন মানে তো সবাই জানি, কোন একটা প্রতিষ্ঠান, তাই না? তো প্রতিষ্ঠানের মধ্যে কি কি থাকে? হ্যাঁ, প্রতিষ্ঠানে একটা স্ট্রাকচার, একটা গঠন থাকে, একটা নির্দিষ্ট কালচার থাকে, কিছু রুলস রেগুলেশন বা রোল থাকে, এরপর আছে কি প্রসেসেস, কিছু পদ্ধতিও থাকে। ঠিক আছে, একটা অর্গানাইজেশনে। তো অর্গানাইজেশনাল চেঞ্জ, অর্গানাইজেশন চেঞ্জ কি কি, এটা টাইপটা একটু দেখবা যে অর্গানাইজেশনাল চেঞ্জ হচ্ছে কয়েকটা ধরনের হতে পারে। একটা হচ্ছে স্ট্রাকচারাল চেঞ্জ, একটা হচ্ছে প্রসেস চেঞ্জ, একটা হচ্ছে কালচারাল চেঞ্জ, একটা হচ্ছে টেকনোলজিক্যাল চেঞ্জ। তো স্ট্রাকচারাল চেঞ্জটা কি? স্ট্রাকচারাল চেঞ্জটা হচ্ছে যে আমার হসপিটালে আহ নতুন হসপিটাল করেছি, মনে করো সাপোজ নতুন হসপিটাল করেছো তোমরা এক একজন। তো নতুন হসপিটালে আহ হসপিটাল করার পরে তোমার কাছে মনে হলো বা কোনো একটা ভোক্তাধিকার থেকে বা হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে তোমার হসপিটালে ভিজিট আসছে, ভিজিট এসে বললো যে না, তোমার হসপিটালে ইমার্জেন্সি এক্সিস্ট নাই, মানে যদি কোনো আগুন লাগা বা কোনো ধরনের দুর্ঘটনা হয়, তুমি ইমার্জেন্সি ভাবে কিভাবে বের হবা, লিফট ছাড়া কিভাবে বের হবা, সেই রাস্তাটা কোথায়? তো তখন তোমার কি করতে হবে, তোমার এই ইমার্জেন্সি এক্সিস্টের জন্য আবার কি করতে হবে, ওই এক্সিস্ট ওয়েটা, ওই পথটা বের করতে হবে তোমাদের, আবার আলাদা করে বিল্ডিং দিয়েই হোক বা ওই বিল্ডিং এই স্ট্রাকচারটা চেঞ্জ করে হোক করতে হবে। তো দ্যাট ইজ কল্ড স্ট্রাকচারাল চেঞ্জ। নেক্সট ওয়ান প্রসেস চেঞ্জ। ঠিক আছে, প্রসেস চেঞ্জ। মনে করো কোন একটা ওয়ার্ডে এখন 12 ঘন্টা করে ডিউটি করতে হয়, প্রত্যেকটা নার্সকে 12 ঘন্টা করে ডিউটি করতে হয়। তো 12 ঘন্টা করে ডিউটি করে আমার 6 মাস পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রতিষ্ঠানে 12 ঘন্টা করে ডিউটি করে আমাদের ম্যান পাওয়ার বেশি লাগতেছে, তারা ছুটি বেশি পাচ্ছে, এবং আমাদের প্রতিষ্ঠানের লস হচ্ছে। তখন আমি কি করব, তখন আমি এই প্রসেসটা চেঞ্জ করে আমি আবার 6 ঘন্টায় নিয়ে আসবো ডিউটি টাইম। 6 ঘন্টা 6 ঘন্টা 12 ঘন্টা, 12 ঘন্টা, এই শিডিউলে নিয়ে আসবো, মর্নিং ইভিনিং এন্ড নাইট। দেন দেখা যাবে যে আমাদের লোক কম লাগছে, কম লোক দিয়ে আমরা কাজ করতে পারতেছি। তো দ্যাট ইজ কল্ড প্রসেস চেঞ্জ। হ্যাঁ, এরপর হচ্ছে কি কালচারাল চেঞ্জ। কালচারাল চেঞ্জ, তো কালচারাল চেঞ্জটা কিভাবে করা হয়? সাধারণত দেখা যায় যে যারা আনকালচার্ড, হ্যাঁ, আনকালচার্ড বা হচ্ছে খ্যাত, এক কথা গেয়ভূত, তাদেরকে তুমি যতই বোঝাও না কেন, যতই ভালো কথা বলো না কেন, ওরা একটু ফল্ট কথা বলবেই। ঠিক আছে? তো আমাদের নার্সিং এমন একটা প্রফেশন, আমরা বলি নোবেল প্রফেশন, মানে মহৎ প্রফেশন। এই মহৎ প্রফেশনে এসে আমরা যদি এই খ্যাত মার্কা কথাবার্তা বলি, পেশেন্টদের সাথে, বা ওই ধরনের রাফ বিহেভ করি, তাহলে দেখা যাবে কি, মানে প্রতিষ্ঠান একটা দুর্নামের ভাগী হবে, তুমি একটা দুর্নামের ভাগী হবা, বা আমি একটা দুর্নামের ভাগী হব, আবার পেশেন্টের বদদোয়া পাবো। তো এই যে কালচারাল একটা চেঞ্জ, এই চেঞ্জটা আনার আনার দায়িত্ব প্রাথমিকভাবে ওই হসপিটালের কিন্তু। এই জন্য দেখা যায় বিভিন্ন ভালো হসপিটালে কিন্তু ক্লাস হয় মান্থলি বা উইকলি, অনেক জায়গায় আছে 15 দিন পর পর ক্লাসের ব্যবস্থা আছে। তো এই ক্লাসে আমাদের রিলিভেন্ট, আপনাদের নার্সিং রিলেভেন্ট বিষয়গুলোর পাশাপাশি আমাদেরকে বিহেভিয়ারও শেখানো হয় যে কিভাবে একটা
পিসি এর সাথে আচরণ করতে হবে, কিভাবে একটা কলিগের সাথে আচরণ করতে হবে, কিভাবে পেশেন্টদের সাথে আচরণ করতে হবে। তাদেরকে স্যার ছাড়া অন্য কিছু বলা যাবে না। পেশেন্টদের প্রত্যেককে আমাদের স্যার হিসেবে সম্বোধন করতে হবে, পেশেন্টের অ্যাটেন্ডেন্টকে আমাদের স্যার হিসেবে আহ, বলতে হবে, কথা বলতে হবে। তো এই জিনিসগুলো কি এক একটা কালচার। এই কালচার গুলো আমরা দেখি যে লোকাল লেভেলে যে হসপিটাল গুলো আছে সেগুলোতে কালচারটা একটু খারাপ, নর্মাল, বাট কর্পোরেট লেভেলে হসপিটাল গুলো কালচারটা কিন্তু আবার আলাদা, একটু ভালো। ঠিক আছে, এই জিনিসটা আমাদের তাহলে কোথা থেকে আসে? অর্গানাইজেশনাল চেঞ্জ থেকে আসে। আচ্ছা, এরপর কি হচ্ছে টেকনোলজিক্যাল চেঞ্জ। ঠিক আছে, টেকনোলজিক্যাল চেঞ্জটা কি? যেমন আহ, আগে মনে করো তোমার হচ্ছে কি বলে, সাপোজ মনে করো আমরা ডাটা শিট তৈরি করব, একটা নার্স কত ঘন্টাকে কাজ করতেছে এটা একটা আমরা ডাটা শিট তৈরি করব। তো ডাটা শিট আগে এক্সেল শিট একদম টাইপ করে করে করা লাগতো, এখন আমরা ভয়েস টাইপিং করে করতে পারতেছি অনেক জায়গায়। সো দ্যাট ইজ টেকনোলজিক্যাল চেঞ্জ। আবার অনেক সময় দেখা যায় এআই দিয়েও মানুষ বিভিন্ন কিছু করে ফেলতেছে, যেগুলো আমরা কম্পিউটার টাইপ করে বা বিভিন্ন ফাংশন দিয়ে আমরা করতাম, সেগুলো এআই এর মাধ্যমে করতেছি। তো এই যে বিষয়, এই যে বিষয়গুলো হচ্ছে কি টেকনোলজিক্যাল চেঞ্জ। তো এই প্রত্যেকটা জিনিসই একটা অর্গানাইজেশনাল চেঞ্জের একটা পার্ট। ঠিক আছে, তাহলে আমাদের যদি কোশ্চেন হয় যে নিচের কোনটি হচ্ছে অর্গানাইজেশনাল চেঞ্জের একটা পার্ট, তো অবশ্যই আমাদের এই চারটার একটা দিতে হবে। ঠিক আছে, আচ্ছা, প্রসেসটা প্রায় একই সব জায়গায়, অ্যাসেসমেন্ট, প্ল্যানিং, ইমপ্লিমেন্টেশন এন্ড ইভালুয়েশন। এটা নতুন করে বলার কিছু নাই। আচ্ছা, এবার আছে কি অর্গানোগ্রাম। অর্গানোগ্রাম মানে হচ্ছে যে আমার প্রতিষ্ঠানে হায়ার লেভেলে কে আছে, ডিএমএস মানে ডিরেক্টর, ডিরেক্টর জেনারেল, এরপরে কে আছে, হ্যাঁ, এডিএমএস, তারপরে হচ্ছে তোমার এরপরে কি আছে, এইচআর ডিপার্টমেন্টের প্রধান, হ্যাঁ, এরপরে আছে হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট, তারপরে আইটি ডিপার্টমেন্ট। এরকম এক একটা প্রতিষ্ঠানের তোমার ওই ট্রি গুলো আলাদা আলাদা, এক এক রকম। কোনো প্রতিষ্ঠানের প্রধানকে আমরা চেয়ারম্যান বলতেছি, চেয়ারম্যানের আন্ডারে প্রিন্সিপাল কাজ করতেছে, প্রিন্সিপালের আন্ডারে আমাদের হচ্ছে কি বলে অ্যাসিস্ট্যান্ট প্রিন্সিপাল কাজ করতেছে, তার আন্ডারে হচ্ছে বিভিন্ন অ্যাসিস্ট্যান্ট টিচাররা কাজ করতেছে। তো এই যে প্রত্যেকটা বিষয়, তো এটা একটা অর্গানোগ্রাম। হ্যাঁ, প্রতিষ্ঠানের একটা প্রতিষ্ঠানের অর্গানোগ্রাম হচ্ছে কি যে ওই প্রতিষ্ঠানটা পরিচালনা করতে কোন গঠন বা কোন স্ট্রাকচার অনুযায়ী লোক বল কাজ করতেছে, সেটাই হচ্ছে কি অর্গানোগ্রাম। ঠিক আছে, তো এখান থেকে আমাদের তেমন আসার মতো কোনো কোশ্চেন নাই। তারপরে তোমরা কম্পোনেন্ট একটু দেখবা, কম্পোনেন্ট। হ্যাঁ, এই যে কম্পোনেন্ট, তাহলে একটা অর্গানোগ্রামের কম্পোনেন্ট কি, যে লেভেল অফ অথরিটি, এক কথা বলা হচ্ছে হায়ারার্কি। হ্যাঁ, হায়ারার্কি, এটার উচ্চারণ হবে হায়ারার্কি। এর মানে হচ্ছে লেভেল অফ অথরিটি, মানে কতজন উপরে আছে, উপর লেভেলে। এটা কিছু ডিপার্টমেন্ট, কি কি ডিপার্টমেন্ট আছে, এই যেমন হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট, ফার্মাসি ডিপার্টমেন্ট, নার্সিং ডিপার্টমেন্ট, এরকম ডিপার্টমেন্ট। এবার কিছু রোল, মানে কোন ডিপার্টমেন্টের কোন কাজ। তাই কি প্রথমটা কি যে হায়ার ডিপার্টমেন্ট কোনগুলা, মানে পরিচালক কমিটি কোনগুলা, দেন হচ্ছে তোমার ফাংশনাল এরিয়া মানে কাজের ডিপার্টমেন্ট কোনগুলা, এরপর আছে কি তাদের রোলস গুলা কি কি। এটা হচ্ছে একটা অর্গানোগ্রামকে বোঝায়। আচ্ছা, এরপর কি হচ্ছে রিসোর্স ম্যানেজমেন্ট। রিসোর্স ম্যানেজমেন্ট বলতে কি বোঝাচ্ছে? রিসোর্স ম্যানেজমেন্ট বলতে বোঝাচ্ছে যে আমাদের হসপিটালে কাজের জন্য অনেক ধরনের রিসোর্স আছে। কি কি রিসোর্স? ইনস্ট্রুমেন্টাল রিসোর্স, মেডিসিন রিসোর্স, তোমার হচ্ছে ম্যান পাওয়ার, দেন হচ্ছে কি বলে আহ, যে এইগুলাই আর কি, ইনস্ট্রুমেন্টাল ইনস্ট্রুমেন্টাল ম্যান পাওয়ার, এই জিনিসগুলাই। তো এই যে রিসোর্স, এই রিসোর্স গুলো আমি কোথায় কতগুলো খরচ করব, কোন জায়গাতে আমি কতগুলো দিব, হ্যাঁ, এইটা ম্যানেজ করে হচ্ছে কি রিসোর্স ম্যানেজমেন্ট। আমার আইসিইউ তে মনে করো 10টা পেশেন্ট, তাহলে আমি 10টা পেশেন্টকে যদি 5 জন দেই, আমার পোস্ট অফে আমার 2 জন লাগবে, তাহলে আমি পোস্ট অফে আমার আছে একজন, তাহলে আমি কি করব? আহ এটার মধ্যে একটা ব্যালেন্স তৈরি করব। তো এই যে একটা বিষয়, হ্যাঁ, ম্যানেজ করা, তো এটাই হচ্ছে রিসোর্স ম্যানেজমেন্ট। আমার যে রিসোর্স আছে সেই রিসোর্সটাকে ম্যানেজ করে আমাকে প্রতিষ্ঠানটা পরিচালনা করার দায়িত্ব আমাকে প্রতিষ্ঠান দিতে। তো আমি কি করবো? আমিও সেই রিসোর্সটা দিয়েই প্রতিষ্ঠানটাকে পরিচালনা করার জন্য চেষ্টা করব। সেটা হোক আমার পোস্ট অপারেটিভ থেকে আমার কেবিনে নার্স নিয়েও আমি করতে পারি, আবার কেবিন থেকে যদি প্রয়োজন হয় পোস্ট অপারেটিভ নিয়েও আমি পেশেন্টদেরকে কাজ করাইতে পারি, পেশেন্টদের কাজ করাইতে পারি। তো এটাই হচ্ছে রিসোর্স ম্যানেজমেন্ট। এটা সাধারণত আমাদের নার্স ম্যানেজার বা সুপারভাইজাররা করে থাকেন। আচ্ছা, এখানে ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজিস এটা একটু গুরুত্বপূর্ণ। তো রিসার্চ এটা টাইপস গুরুত্বপূর্ণ, যে কি কি টাইপস আছে। হিউম্যান রিসোর্স, ফাইন্যান্সিয়াল রিসোর্স, ফিজিক্যাল রিসোর্স, এরপর কি আছে টেকনোলজিক্যাল রিসোর্স, এটা হচ্ছে ন্যাচারাল রিসোর্স। হিউম্যান মানে মানুষ,
মানুষ কতগুলো আছে, আমার কত রিসোর্স আছে, হ্যাঁ, কতগুলো নার্স, কতগুলো পিসি আছে, ফাইন্যান্সিয়াল মানে হচ্ছে টাকা পয়সা আমার কত আছে, আমার আছে 2 লাখ, আমি 4 লাখ টাকার তো নার্স খাটাইতে পারি না। তো সে অনুযায়ী ফিজিক্যাল রিসোর্স মানে হচ্ছে তোমার, ফিজিক্যাল বলতে আমি যেগুলো বুঝলাম ইনস্ট্রুমেন্ট এক কথায়। আচ্ছা, এরপর কি আছে টেকনোলজিক্যাল রিসোর্স, মানে কি কি সফটওয়্যার আমাদের লাগে, অনেক সময় এক একটা হসপিটালের সফটওয়্যার থাকে আলাদা আলাদা, ওই সফটওয়্যার কিভাবে কাজ করতে হয়, হ্যাঁ, এই জিনিসগুলো আমাদের জানা থাকে অনেক সময়। এরপর কি আছে ন্যাচারাল রিসোর্সেস, ন্যাচারাল রিসোর্স মানে কি র ম্যাটেরিয়ালস এন্ড এনার্জি। ন্যাচারাল রিসোর্স বলতে বোঝাচ্ছে কি, যেমন অক্সিজেন, হ্যাঁ, যে অক্সিজেন বা হচ্ছে আমার এয়ার সার্কুলেশন এটা ঠিকভাবে আছে কিনা, অক্সিজেন আমার রিজার্ভ আছে কিনা ঠিকভাবে। তো এই জিনিসগুলো হচ্ছে কি রিসোর্স এর টাইপস। একটা হচ্ছে কি রিসোর্স ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি, কি কি বিষয় ফলো করে আমরা এই রিসোর্স গুলো ম্যানেজ করবো। অবশ্যই আমাদের প্ল্যান করতে হবে, এরপরে প্ল্যান অনুযায়ী আমাদেরকে সেই রিসোর্স গুলোকে ভাগ করে দিতে হবে, এবং ভাগ করে দেওয়ার পরে আমাদের মনিটর করতে হবে। যে না, আমি কেবিনে 20টা নার্স দিলাম, তাহলে 20টা নার্স দেওয়ার পরে আমার তারপরে একটা নার্সের পিছনে আমার 4টা করে পেশেন্ট পড়তেছে, তাহলে আমি 9 তলার কেবিনে দিলাম, কিন্তু 9 তলার কেবিনে একটা নার্সের পিছনে আমার 2জন করে পেশেন্ট থাকতেছে। তাহলে আমি কি করব, আমি ওইখানে নার্স কমাই দিয়ে যেখানে আমার বেশি পেশেন্ট সেখানে নার্স বাড়াই দিব। তো এটাই হচ্ছে কি অ্যালোকেশন। হ্যাঁ, প্ল্যান করে অ্যালোকেশন করলাম, এবার কি আছে মনিটরিং, এটা আমি মনিটর করলাম যে আসলে আহ, ওই নার্স দিয়ে কাজ হচ্ছে কিনা বা ওই ইনস্ট্রুমেন্ট গুলো দিয়ে কাজ হচ্ছে কিনা, এটা মনিটর করা। অপটিমাইজেশন, অপটিমাইজেশন কি, যে আমাদের অনেক সময় রিসোর্স কমে যায়, হ্যাঁ, কোনো ইনস্ট্রুমেন্ট নষ্ট হয়ে গেলে, কোনো কোনো ব্যক্তি ছুটিতে গেলে বা কেউ অসুস্থ হয়ে গেলে আমাদের রিসোর্স এটা নিতে হয়। তো এটাই হচ্ছে অপটিমাইজেশন। ঠিক আছে, রিসোর্স নেওয়াকে বলে অপটিমাইজেশন। এবার কি কন্ট্রোল, তাহলে এখন আমি 2-3 মাস ধরে নার্সদের ছুটি দিলাম না, তো নার্সরা কি করবে, ওই 2-3 মাস পরে দেখা যাবে যে ওই এক একজন করে পালা যাচ্ছে কোম্পানি থেকে, বা ওই নিজে থেকে ছুটি নিয়ে নিচ্ছে। ঠিক আছে, তো তখন কি হবে, আরেকটা হ্যাজার্ড সৃষ্টি হবে। তো এটা কন্ট্রোল করার জন্য আমাদের একটা নির্দিষ্ট সময় অনুযায়ী, নির্দিষ্ট লিস্ট অনুযায়ী তাদেরকে ছুটি দেওয়া হয়, বা ছুটির ক্ষেত্রেই না, অন্যান্য ক্ষেত্রে আর কি। তো এটা হচ্ছে কন্ট্রোল, যে আমি কিভাবে ম্যান পাওয়ারটাকে, কিভাবে ইনস্ট্রুমেন্টটাকে, কিভাবে এই জিনিসগুলোকে আমি মনিটর করবো বা ম্যানেজ করবো। ঠিক আছে, এটা হচ্ছে রিসোর্স ম্যানেজমেন্ট, এখান থেকে আর তেমন কিছু পড়ার নাই। আর এখানে একটা জিনিস পড়ে, সেটা হচ্ছে কোয়ালিটিস অফ গুড লিডার, এটা কিন্তু ইম্পর্টেন্ট। গুড লিডারের, একজন ভালো লিডারের কি কোয়ালিটি থাকবে, সেই কোয়ালিটিটা কি, ভিশনারি, ইন্সপায়ারিং, কমিউনিকেশন, ডিসিসিভ, ইমপ্যাথেটিক। ভিশনারি মানে কি, ভিশনারি মানে হচ্ছে যে দেখবা কোন একজন ব্যক্তি যারা সিআইডি তে কাজ করে বা এনএসআই তে কাজ করে বা ডিজিএফআই তে কাজ করে, ওরা ওদের নজরই আলাদা। ওদের নজরই আলাদা। ওরা দেখবা কোন একটা জায়গায় বা কোন একটা অর্গানাইজেশনে যদি যায়, হ্যাঁ, কোন একটা পারপাজে, ওই শুধু সব লোকের মধ্যে একবার চোখ বুলাবে যে কে কে আছে এখানে, ওর মধ্যে কে ক্রিমিনাল, হ্যাঁ, কার মধ্যে ক্রিমিনোলজি মেন্টালিটি আছে ও কিন্তু ধরে ফেলে। ঠিক আছে, ও কিন্তু মার্ক করে রাখে, লিস্ট করে রাখে। তো ভিশনারি পাওয়ারটা হচ্ছে এরকম, যে আমরা যারা হায়ার অথরিটিতে থাকবো, যারা নার্স সুপারভাইজার হবো, বা আমরা যারা নার্সের ম্যাট্রন হব, তাদের কি করতে হবে, ভিশনারি পাওয়ারটা থাকতে হবে। তো একজন গুড লিডারের এই ভিশনারি পাওয়ারটা থাকবে, যে আসলে কোন ব্যক্তিটা কেমন। ঠিক আছে, এই জিনিসটা মাথায় থাকতে হবে। এরপর হচ্ছে কি ইন্সপায়ারিং। তো অবশ্যই আমাদের নার্সিং এর কাজটা হচ্ছে অনেকটা কি আহ, কাজের ক্ষেত্রে অনেকটা জঘন্য কাজ, তাই না, মানে সাধারণ দৃষ্টিকোণ থেকে মহৎ কাজ, বাট জঘন্য কাজ। কেন জঘন্য কাজ, যে সবসময় পেশেন্ট সাইডে থাকা, পেশেন্টের এই ডাকতেছে, পেশেন্টের কাছে যাওয়া, এই মেডিসিন দেওয়া, ওই মেডিসিন দেওয়া, এই বাথরুম করছে, এটা দুর্গন্ধ, এটা প্রসিডিউর করতেছে, কত ব্লিডিং হচ্ছে, ব্লাড ধরা, ম্যানেজ করা, এভাবে করা। এক কথায় মানে একজন ব্যক্তিকে তার চাকর হিসেবে কাজ করা, তাই না। যদিও শুনতে খারাপ শোনা যায়, এটা নোবেল প্রফেশন, ভালো, কিন্তু বিষয়টা তো তাই। তো এই ক্ষেত্রে কি হয়, আমাদের নার্স যারা আছে এরা কিন্তু মানসিক ভাবে অনেক সময় ভেঙে পড়ে, যে অনেক পেশেন্ট নিয়ে যদি তাদের এরকম কাজ করতে হয় মানসিক ভাবে ভেঙে পড়ে। তো একজন গুড লিডারের কাজ কি, গুড লিডারের কাজ হচ্ছে ওই অবস্থা থেকে তাকে রেস্কিউ করা বা সেভ করা, এক কথা ওই অবস্থা থেকে তাকে সেভ করা। তো সেভ কিভাবে করবে, হ্যাঁ, সেভ করবে মাসে সময় মতো স্যালারি দিয়ে, একটা গেল। দ্বিতীয়ত হচ্ছে মোটিভেশন করে, হ্যাঁ, অবশ্যই তাকে মোটিভেট করতে হবে। সবসময় যে ক্যাট 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 করলাম, আমি ইনচার্জ বলে যে সবার সাথে সবসময় ক্যাট ক্যাট করলাম, আমি ম্যানেজার বলে যে সবার সাথে দুর্ব্যবহার করলাম, এরকম না। হ্যাঁ, সবার সাথে আহ সুন্দর ব্যবহারের মাধ্যমে এবং কাউন্সিলিং এর মাধ্যমে তাদেরকে বোঝানো, এবং এই জিনিসটা বোঝানো যে আমরা যদিও এই কাজগুলো করছি, এটা আমাদের দায়িত্ব। মাস শেষে আমরা একটা
স্যালারি নিচ্ছে এটার জন্য, আমরা শুধু শুধু করছি না, এটার জন্য আমরা মাস শেষে একটা স্যালারি নিচ্ছি। তো এখানে ফাঁকিবাজির কোনো অপশন নাই এবং পেশেন্টের জন্য সেটা হার্মফুল হয়। ঠিক আছে, তো এই জিনিসগুলো বোঝানো একটা গুড লিডারের কাজ। এরপর ক্ষেত্রে কমিউনিকেটিভ, মানে হচ্ছে একজন গুড লিডার অবশ্যই সবার সাথে ভালো যোগাযোগ রাখবে, ম্যাক্সিমাম সবার সাথেই খুব ভালো একটা কমিউনিকেশন বজায় রাখবে, যাতে করে কি সবার সুবিধা সুবিধা বুঝতে পারে। এরপরে ক্ষেত্রে ডিসিসি, অবশ্যই অবশ্যই তাকে গুড ডিসিশন, গুড টাইমে গুড ডিসিশন নিতে হবে। ইমপ্যাথেটিক, হ্যাঁ ইমপ্যাথেটিক মানে হচ্ছে যে কেউ একজন বলছে আমার বাসায় অমুক মারা গেছে বা অমুক অসুস্থ, কিন্তু আমি তাকে ছুটি দিলাম না, বললাম যে না আমার পেশেন্ট বেশি আছে, এখন আজকে কাজ করতেই হবে, আজকে কাজ করে যেতে হবে, কোনো কথা নেই। তো তখন কি হবে, তখন সে মানসিকভাবে ভেঙে পড়বে এবং কাজের প্রতি তার একটা অনীহা তৈরি হবে। তো দ্যাট ইজ কল্ড ইমপ্যাথেটিক। সো এই ধরনের ইমপ্যাথেটিক বিহেভিয়ার কিন্তু আমাদের অবশ্যই করতে হবে। So, একজন গুড লিডার অবশ্যই ইমপ্যাথেটিক হয়ে থাকে। হ্যাঁ, আচ্ছা এরপরে কি আসছে, কোয়ালিটিস অফ গুড ম্যানেজার। তো গুড লিডারের কোয়ালিটিস, গুড ম্যানেজারের কোয়ালিটিস, বোথ দুইটা সাইডে কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এই দুইটা কিন্তু মনে রাখতে হবে, অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে, কিন্তু পরীক্ষা আসতে পারে। আচ্ছা গুড ম্যানেজারে কি কি, অর্গানাইজড। অর্গানাইজড মানে কি, মানে হচ্ছে আমার রিসোর্স অনুযায়ী, আমার ক্ষমতা অনুযায়ী কোথায় কি দিব না দিব এই জিনিসগুলো আমার লিস্ট করে ফেলা, লিস্ট অনুযায়ী আমাকে সেগুলো প্রোভাইড করা, এটা হচ্ছে অর্গানাইজ। হ্যাঁ, মানে হচ্ছে একজন গুড ম্যানেজার অবশ্যই কি হয়, অর্গানাইজড হয়। অর্গানাইজ মানে গুছানো, এক কথায়, এক কথায় যদি বলি গুছানো, মানে গুছানো হয়, তার কাজগুলো গুছানো হয়। আচ্ছা এরপর কি হচ্ছে ডেলিগেশন। ডেলিগেশন মানে কি, ভাগ করে দেওয়া, কোন কাজটাকে ভাগ করে দিব, হ্যাঁ এটা ভাগ করে দেওয়া। অ্যানালিটিক্যাল কি, যে আমি অ্যানালাইসিস করা, এক কথায় যে বোঝা, হ্যাঁ সুবিধা অসুবিধা গুলো বোঝা, এটা হচ্ছে গুড ম্যানেজারের একটা কাজ বা একটা গুণ। ডিটেইল ওরিয়েন্টেড, ঠিক আছে, ডিটেইল ওরিয়েন্টেডটা কি, আচ্ছা নাসির ভাই আমি দেখতে পাচ্ছি এখনো জয়েন করতেছে অনেকে, তো এটা প্রাইভেট করে রাখেন যাতে নতুন করে জয়েন না করে। হুম, আচ্ছা এরপরে কি হচ্ছে অ্যানালিটিক্যাল। অ্যানালিটিক্যাল কি, স্যার অনেক স্যার অনেক সময় হচ্ছে নেটের সমস্যার কারণে বের করে দেয়, তারপর হচ্ছে বের হয়ে আবার অনেকে ঢোকে। তো স্যার এটা অফ করলে হয়তো না না ভালো আমরা হবে। অ্যাডমিট করে নিব, আমরা লিস্ট দেখে দেখে আমরা অ্যাডমিট করে নিব, ঠিক আছে? সমস্যা নাই। জি আচ্ছা এরপরে কি আছে, যে অ্যানালিটিক্যাল। অ্যানালিটিক্যালটা কি, অ্যানালিটিক্যালটা হচ্ছে ইভালুয়েট ইনফরমেশন এন্ড সলভ প্রবলেম ইফেক্টিভলি, মানে হচ্ছে যে আমি যেই তথ্যগুলো পাচ্ছি, প্রত্যেকটা ওয়ার্ড ঘুরে আমি যেই তথ্যগুলো পাচ্ছি সেইটার উপর ডিপেন্ড করে আমি কিভাবে পরবর্তী স্টেপে সেই প্রবলেম গুলো সলভ করতে পারবো, এটা হচ্ছে অ্যানালিটিক্যাল। এই পাওয়ার গুলো কার থাকে, গুড ম্যানেজারের থাকে। ডিটেল ওরিয়েন্টেড, তো অবশ্যই কি করতে হবে আমাদের, ডিটেল ওরিয়েন্টেড মানে হচ্ছে সামগ্রিক ভাবে চিন্তা করতে হবে। হ্যাঁ, তোমার কোন একজন নার্সের সাথে তোমার কোন একজন নার্সের সাথে তোমার মনে করো কয়েকজন নার্সের ঝগড়া হয়েছে, তো কয়েকজন মিলে ইনচার্জের কাছে বিচার দিল যে না অমুকের স্বভাব খারাপ, অমুকে অমুক হ্যান অমুক ত্যান, হ্যাঁ দুনিয়ার কথা শুনে আসলো। এখন ইনচার্জ একজন গুড ম্যানেজার, সে ম্যানেজার হিসেবে সে কি করবে, তাকে ওই যার নামে কমপ্লেন দিচ্ছে তাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবে, দিবে না। সে কি করবে, সামগ্রিক ভাবে বিচার করবে এবং সে জিনিসটা দেখবে যে আসলে কি কি হয়েছে না হয়েছে, তো অন্যদের মাধ্যমে সেটা শুনবে, অন্যদের মাধ্যমে বুঝবে, দরকার হলে সিসিটিভি ক্যামেরা ফুটেজ চেক করবে। তো এই ডিটেলস সেগুলো বুঝে সেই ডিসিশনটা সে নিবে। ইট ইজ কল্ড ডিটেইল ওরিয়েন্টেড, মানে কারো একজনের কথা বলে দেবে না। হ্যাঁ এরপর আছে কি রেসপন্সিবল। রেসপন্সিবল মানে কি, অবশ্যই তাকে দায়িত্বশীল হতে হবে, ঠিক আছে, অবশ্যই দায়িত্বশীল হতে হবে। এরপরে গেছে লিডার। আচ্ছা এখানে আমাদের কিছু অ্যাব্রিভিয়েশন, হ্যাঁ আমরা এখানে দিয়েছি অ্যাব্রিভিয়েশন, তো এগুলো বিষয়ে আমরা বলেছি। লিডার, লিডার কি, লিডারশিপ কি, হ্যাঁ অ্যাডমিন কি, অ্যাডমিনিস্ট্রেশন কি, ইনভেন্টরি কি, বাজেট কি, অডিট কি, এগুলো জিনিস কিন্তু আমরা জেনেছি। হ্যাঁ অর্গানোগ্রাম কি, কনফ্লিক্ট কি, এগুলো আমরা জেনেছি। স্টেজ, স্টেজেস অফ কনফ্লিক্ট, এগুলো আমরা জেনে আসছি। এরপর কি আছে, ফিসক্যাল রিসোর্স কি, ফিসক্যাল রিসোর্স মানে ফাইন্যান্সিয়াল অ্যাসেট অ্যাভেলেবল ফর ইউজ সাচ এস ক্যাশ অ্যান্ড ইনভেস্টমেন্ট। হ্যাঁ এটা হচ্ছে ফিসক্যাল রিসোর্স। ফিসক্যাল রিসোর্স মানে এক কথায় টাকা পয়সা। হুম, টাকা পয়সা। আচ্ছা ম্যাটেরিয়াল রিসোর্স কি, হিউম্যান রিসোর্স কি, ডেমোক্রেটিক, আচ্ছা এই জিনিসগুলো কিন্তু আমরা এতক্ষণ জেনে আসছি। আচ্ছা এখন আসি ডেমোক্রেটিক লিডারশিপ। ডেমোক্রেটিক লিডারশিপ আমরা তো প্রথম গত ক্লাসে পড়ছি, আজকে ক্লাসেও আমরা রিভিউ দিলাম। আচ্ছা প্রত্যেকটা জিনিসের আমরা কিন্তু আজকে রিভিউ দিয়েছি। তো মোটামুটি আমাদের এইগুলো জিনিস আমাদের লিডারশিপ এবং ম্যানেজমেন্টের জন্য ইম্পর্টেন্ট, এবং এই জিনিসগুলো যদি আমরা পড়ি, হ্যাঁ, তাহলে আশা করব যে লিডারশিপ ম্যানেজমেন্ট থেকে কেউ আটকাবে না, এর মধ্যে থেকে আমাদের কোশ্চেনটা হবে। ঠিক আছে, আমাদের
যে জিনিসগুলো রিক্যাপ করার কথা ছিল আমরা ক্লাসের শুরুতে কিন্তু রিক্যাপ করেছি, হ্যাঁ, প্রত্যেকটা জিনিস। তো তোমাদের কাজ থাকবে কি, বাড়ির কাজ থাকবে যে প্রত্যেকটা লিডারশিপ স্টাইলটা কোন কোন দেশে কোন কোন স্টাইলের লিডারশিপ আছে এটা খুঁজে বের করে নেক্সট দিন আমি কিন্তু সবার লিস্ট দেখবো যে কে কে লিস্টটা করতাম। ঠিক আছে, আমি কয়েকটা বলে দিয়েছি, বাট বাকিগুলো তোমরা করবা। আচ্ছা, পরবর্তীতে আসি যে এখানে ইম্পর্টেন্ট আমরা বলেছিলাম যে ফ্যাক্টরস গুলোর মধ্যে কমিউনিকেশন, দেন হচ্ছে ওয়ার্ক এনভায়রনমেন্ট, হ্যাঁ, দেন হচ্ছে ডিসিশন মেকিং, এই কয়টা কিন্তু ইম্পর্টেন্ট। এর হচ্ছে বেসিক স্টেপ টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে আমরা জেনেছি। হ্যাঁ, বেনিফিট কি, টাইম ম্যানেজমেন্টের বেনিফিট কি, এটা সম্পর্কে আমাদের ভালো করে ধারণা রাখতে হবে। বেনিফিট এবং ব্যারিয়ার এই দুইটাই। না, ব্যারিয়ারটা তো দরকার নেই, বেনিফিট এবং হচ্ছে প্রিন্সিপাল, সরি, বেনিফিট এবং প্রিন্সিপালটা খুব বেশি করে মনে রাখতে হবে ভালো করে। আচ্ছা, কনফ্লিক্ট থেকে স্যার সাধারণত, এখান থেকে হচ্ছে আমাদের কিছু এমসিকিউ প্র্যাকটিস করলে ভালো হতো, এটা মানে। হ্যাঁ, এমসিকিউ আমরা দিব। হ্যাঁ, এমসিকিউ আমরা দিব, সমস্যা না। আমাদের এমসিকিউ গুলা আমাদের দিয়ে দেওয়া হবে। আমাদের নাসি ভাইয়া তোমাদেরকে পরীক্ষা নেবে এমসিকিউ, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি আছে, সোর্স অফ কনফ্লিক্ট। না, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই জিনিসগুলো আমাদের ইম্পর্টেন্ট। এরপর আছে ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি, কিভাবে ম্যানেজ করবো। এরপর হচ্ছে কনফ্লিক্ট, কনফ্লিক্ট থেকে আর কিছু নাই। অডিট থেকে আছে, অডিট থেকে আমরা টাইপস গুলো পড়বো। দেন হচ্ছে ইনভেন্টরি থেকে আমরা ম্যানেজমেন্টটা পড়বো, ইনভেন্টরি কিভাবে ম্যানেজমেন্ট করবো। হ্যাঁ, প্ল্যান্ট চেঞ্জ থেকে আমরা প্রসেসটা দেখবো যে প্ল্যান্ট চেঞ্জের প্রসেস কি। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা খেয়াল করবো। এরপর কি আছে, অর্গানাইজেশনাল চেঞ্জেস, অর্গানাইজেশনাল চেঞ্জ থেকে আমরা হচ্ছে টাইপসটা দেখেছিলাম এবং প্রসেসটা দেখেছিলাম। ঠিক আছে, তো মোটামুটি এই জিনিসগুলো পড়লেই আমাদের জন্য এনাফ। স্যার আপনার মিউট হয়ে গেছে, মিউট করে কথা বলুন। তো মোটামুটি এই জিনিসগুলো আমাদের আজকের ক্লাসের বিষয়। তো কারো কোনো প্রশ্ন থাকলে এখন প্রশ্নের উত্তর দিব, সমস্যা নেই। কারো কোনো প্রশ্ন আছে আজকে ক্লাসের বিষয়ে বা গত ক্লাসের বিষয়ে? শওকত আলী বলেন। স্যার আমার আসলে এই ক্লাস রিলেটেড কোশ্চেন, আমার কোশ্চেনটা অন্য একটা কোশ্চেন আমি কাইন্ডলি করতেছি। মানে গার্ডিয়ান বই দেখছি যে হোমিওস্ট্যাসিস মেনটেন করে কিডনি বা ইউরিনারি সিস্টেম, আবার বুঝি না, অনলাইনে বুঝি সার্চ না, দিলাম আবার একটু গার্ডিয়ান বইয়ে অথবা আমরা যে পিডিএফ পাইছি, পিডিএফ এ দেখলাম যে হোমিওস্ট্যাসিস মেনটেন করে রেগুলেট করে হলো ইউরিনারি সিস্টেম বা কিডনি, কিন্তু আমি অনলাইনে দেখলাম যে এটা হাইপোথ্যালামাস বা ব্রেন। তাহলে এখন যদি আসে পরীক্ষায় তাহলে আমি কোনটা অ্যান্সার করব? হোমিওস্টেসিস, জি জি, হোমিওস্ট্যাসিস। একটা আছে কিন্তু হেমোস্টেসিস, আর একটা আছে হোমিওস্টেসিস, কোনটা? আমি মনে হয় হোমিওস্ট্যাসিস দুই রকম, দেখছিলাম। দুইটাতে স্যার একটু আমি হয়তো কনফার্ম হইতে ক্লিয়ার, হবে যে হেমোস। ভাই দুইটা যদি একটু হ্যাঁ, দুইটা, কনফিউশনটা ক্লিয়ার করে দিবেন। দুইটা হচ্ছে কি, একটা হচ্ছে হোমিওস্টেসিস আর একটা হচ্ছে হেমোস্টেসিস। ঠিক আছে, তো হেমোস্টেসিস মানে কি আর হোমিওস্টেসিস মানে কি এটা জানলে তোমাদের এটা মানে ক্লিয়ার হয়ে যাবে। হেমো মানে হচ্ছে ব্লাড, হ্যাঁ, ব্লাড, ব্লাড মানে কি ফ্লুইড। ঠিক আছে, আর হোমিও মানে হচ্ছে যে তোমার আমাদের ফ্লুইডের যে প্রোডাক্ট গুলো আছে, যেমন ক্রিয়েটিনিন, তারপরে তোমার হচ্ছে আদার্স যে বিলিরুবিন, এইসব জিনিস যে আছে এইগুলো হচ্ছে তোমার হেমোস্টেসিস। এই প্রসেস গুলো হচ্ছে হেমোস্টেসিস। তো এই দুটো জিনিস কিন্তু আলাদা। তুমি যখন তোমার হেমোস্টেসিস রিলেটেড আসবে তখন তোমার আগেরটা হবে যেটা বলছো, আর কিন্তু হোমিওস্টেসিস যখন বলবে তখন হচ্ছে তোমার কিডনি রিলেটেড বা হচ্ছে এই ধরনের অর্গান রিলেটেড বিষয়ের মধ্যে যাবে। বুঝতে পারছো? একটা হচ্ছে ব্লাড রিলেটেড, একটা হচ্ছে তোমার আদার্স ফ্লুইড বা আদার গ্রেডিয়েন্ট রিলেটেড। এই দুটো জিনিস মাথায় রাখলে হবে। হুম? তুমি একটু জাস্ট শিওর হলো যে হোমিওস্টেসিস বলছে নাকি হেমোস্টেসিস। আচ্ছা, আর কোনো ওকে কোশ্চেন? ভাইয়া। দেন ওটা যেহেতু আমাকে ইনভেস্ট করতে পারো, সমস্যা নাই। আমার হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে আছে, প্রয়োজন হয় ইনভেস্ট করতে পারো। আর কার কোনো কোশ্চেন?
আচ্ছা, কারো কোনো কোশ্চেন নাই? তাহলে আজকে ক্লাস আমরা এ পর্যন্ত রাখছি। নেক্সট দিন আমরা কি ক্লাস নিব আমার ক্লাস জানাই দেবো যে কি ক্লাস নিব। নেক্সট টাইম আমি হৃদয় স্যারের ক্লাস আছে একটা। তো সবাইকে ধন্যবাদ ক্লাসে সুন্দরভাবে অ্যাটেন্ড করার জন্য। কিন্তু সবার ধন্যবাদ দিয়ে কাজ হবে না, সবার কাজ হবে যেটা সেটা হচ্ছে আজকে ক্লাসে যেটা শিখেছে সেটা বাসায় প্র্যাকটিস করা। প্র্যাকটিস করে দেন হচ্ছে এটার এমসিকিউ পরীক্ষাটা দেওয়া। এমসিকিউ পরীক্ষা নিবে আমাদের নাসির ভাই নিবে, আমরা এমসিকিউ দিয়ে দিব ওনার কাছে। তো যারা ভালো করে পড়াশোনা করবে এই বিষয়গুলো নিয়ে তারা এমসিকিউ পরীক্ষা ভালো করবে এবং লাইসেন্সও আশা করি ভালো করবে। তো সবার জন্য শুভকামনা। আজকের ক্লাস তাহলে আমরা এ পর্যন্ত রাখছি, ঠিক আছে? আচ্ছা, আমাদের লাইসেন্স পরীক্ষা আনুমানিক কি মাসে হতে পারে? সেপ্টেম্বরের শেষ উইকে নাকি? কেউ কথা শুনতে পাও না? ক্লাস শেষ